করবো আগের দিন ইউনিভার্স পুরোটা কমপ্লিট হয়েছিল, গ্যালাক্সিগুলো আগের দিন করেছিলাম, ঠিক আছে। না করে থাকলে অ্যাপে এসে, আর অ্যাপে দেওয়া আছে, আপডেট করে দেওয়া হয়েছে, অ্যাপে দেখে নেবে গিয়ে, সোলার সিস্টেম করা হয়েছে রেকর্ডিং, ঠিক আছে। যারা নতুন আছো একটু ছোট্ট করে শোনো, জিওগ্রাফি স্যার এই পার্টটা দিয়েই আমাদের আপার প্রাইমারি সিলেবাস শুরু, যে প্ল্যানেট, স্টার, সোলার সিস্টেম, ইউনিভার্স, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। প্রত্যেকটা পার্টের সাথে রিলেটেড আছে সায়েন্স। এবার স্যার দেখবে ফার্স্ট যে সিলেবাসে প্রথম কথাটা আছে জিওগ্রাফি আছে সায়েন্স। জিওগ্রাফি আছে সায়েন্স মিনস প্রত্যেকটা জিওগ্রাফির পার্টের সাথে সায়েন্স কানেক্ট আছে। এরপরে আবার স্পেশাল পার্ট আছে জিওগ্রাফিতে ইভিএস। ইভিএসের পুরো ইভিএসটা নেই, তবে ইভিএসের কিছু কিছু পার্ট তোমাদের সিলেবাসে আছে, যেহেতু পুরোটাই সায়েন্সের পার্ট, সেই জন্য আমাদের ফার্স্ট চ্যাপ্টার দেওয়া আছে জিওগ্রাফি আছে সায়েন্স। তার মানে এটা নয়, আগের দিনও বলেছি, তার মানে এটা নয় যে আমাকে এখানে সায়েন্স পড়তে হবে। জিওগ্রাফি কীভাবে সায়েন্সের সাথে কানেক্টেড সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে কানেক্ট হতে হতে যাবে, ঠিক আছে। হ্যাঁ, রানী বলা হয়, ঠিক। রাজা হচ্ছে ম্যাথামেটিক্স, রানী হচ্ছে ভূগোল, ঠিক আছে। তো এই পুরো এই যে আমরা যে সোলার সিস্টেমটা পড়ছি, পুরোটা রিসার্চ করছেন যারা অ্যাস্ট্রোলজাররা, তার প্রত্যেকটাই কিন্তু সায়েন্সের সাথে কানেক্টেড। এমন তো না যে আমি মাটি খুঁড়ে ব্রহ্মাণ্ডে রিসার্চ করছি, প্রত্যেকটা সায়েন্সের সাথেই কানেক্টেড। তো চলো শুরু করি আজকে সোলার সিস্টেম। বলছে সোলার সিস্টেমে যাকে কেন্দ্র করে টোটাল ঘটনা, সোলার সিস্টেম দেখে বুঝতে পারছো স্যার, সোলার যাকে কেন্দ্র করে টোটাল ঘটনা সেটা হচ্ছে সান। এবার সূর্যকে নিয়ে প্রচুর কোশ্চেন আছে, এখান থেকে প্রচুর জিনিস আছে জানার, একটা ক্লাসে হবে না, দুটো ক্লাস বা তিনটা ক্লাস লাগবে, প্রচুর কথা আছে এখান থেকে জানার। চলো শুরু করি। এই হচ্ছে সূর্য, এই হচ্ছে সূর্য, এই হচ্ছে সূর্য। সূর্যের উৎপত্তি এখানে আলোচনা করব না, সূর্যের উৎপত্তি আলোচনা করব যেখানে আমরা তারা পড়বো, এরপরে যখন তারাদের পড়বো, নক্ষত্রমণ্ডল পড়বো, তারামণ্ডল পড়বো, সেখানে আমরা সূর্যের উৎপত্তি, বিভিন্ন নক্ষত্রের উৎপত্তি নিয়ে সেখানে আলোচনা করব। এখানে আমরা সোলার সিস্টেম নিয়ে আলোচনা করছি। তো এই সূর্যকে কেন্দ্র করে আস্তে আস্তে আমরা দেখব যে কীভাবে বিভিন্ন গ্রহরা ঘুরছে, কীভাবে তাদের কি মতামত, প্রত্যেকটা গ্রহের কি বিশেষত্ব আছে যদি থাকে, সূর্যের মধ্যে যে উত্তাপ, এই আগের দিন আছে বলো তো, একটু ছোট্ট কোশ্চেন, সূর্যের মধ্যে যে এনার্জি, এটা আগের দিন বলেছিলাম কিসের জন্য আসে, কোথা থেকে আসে? হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম কি? নিউক্লিয়ার সংযোজন, নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, এগুলো আগের দিন হয়েছিল। আচ্ছা দেখো স্যার, এই যে সান, সূর্য, আমি গ্রহমণ্ডলে ঢুকছি, সূর্য থেকে আমি সৌরজগৎ শুরু করছি, সূর্যের সব থেকে কাছের গ্রহের নাম কি? বুধ। একটা একটা করে আসছি, পরে ডিটেলস বলছি। এর সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ, বুধ, মার্কিউরি। নেক্সট স্যার, বুধের পরে শুক্র, বুধের পরে শুক্র, শুক্র হচ্ছে বুধের পরে, সরি শুক্র। তারপরে স্যার, তারপরে পৃথিবী, বুধের পরে শুক্রের পরে পৃথিবী, আর ভেনাস, মার্কিউরি। দেন স্যার কি আসবে? মঙ্গল আসবে, মার্স আসবে। আচ্ছা, এই মঙ্গল আর বৃহস্পতির মধ্যে একটা বড় গ্যাপ রয়েছে। কেন গ্যাপ রয়েছে বলছি একটু পরে, গ্যাপ রয়েছে। এবার আসবে স্যার কি? বৃহস্পতি, জুপিটার, জুপিটার, ঠিক আছে, জুপিটারের পদে। তারপরে স্যার শনি, স্যাটার্ন আসবে, তারপরে শনি। নেক্সট ইউরেনাস, ইউরেনাস, তারপরে নেপচুন। এই আমাদের একটা গ্রহের শৃঙ্খল, 8টা গ্রহের শৃঙ্খল হচ্ছে এই বিস্তৃতে। আচ্ছা, আমাদের 8টা না 9টা গ্রহ? 8টা গ্রহ না 9টা? 8টা। আগে আমরা 9টা পড়তাম না? তাহলে কবে থেকে 9টা পড়ছি না? কত সাল থেকে? প্লুটো ছিল তো, প্লুটোকে বামন গ্রহ বলে বাদ দিয়ে দিয়েছি। তো এটা তো স্যার কোশ্চেন দেবে না যে বামন গ্রহ মানে কে? প্লুটো। বাদ কবে দিয়েছি? আগে পড়তাম, আমার ধরে নাও বাবা কাকুরা যারা পড়েছে তারা প্লুটো পড়েছে 9টা গ্রহ, কিন্তু এখন তো আমরা পড়ছি 8টা গ্রহ। যখন বাংলা সাহিত্যের ইতিহাস লেখা হয় তখন আমরা 9টা গ্রহ করে লিখে এসেছি, বিভিন্ন সাহিত্যের ইতিহাসে 9টা গ্রহের বর্ণনা আছে, কিন্তু এখন আমরা 8টা পড়ছি। কবে বাদ দেওয়া হয়েছে স্যার? 2006 সালে। ভেরি গুড, 2006 সালে, একদম সুন্দর কথা। স্যার আসুন, বলছে এই যে মিডিলের জায়গাটা ফাঁকা কেন রাখলাম? মিডিলের জায়গাটা ফাঁকা কেন রাখলাম? বলছে এই যে এগুলোকে আমরা গ্রহ বলছি, এই মিডিলে অনেক গ্রহাণুপুঞ্জ আছে, অ্যাস্ট্রয়েড আছে। এখানে একটা বেল্ট দেখা যায়, এখানে একটা বেল্ট দেখা যায় গ্রহাণুপুঞ্জের, ছোটো 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 টুকরো।
এটাকে বলা হয় অ্যাস্ট্রয়েড বেল্ট, এটাকে বলা হয় অ্যাস্ট্রয়েড বেল্ট, অ্যাস্ট্রয়েড বেল্ট। এটা হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট। এখানে প্রচুর পরিমাণে গ্রহাণুপুঞ্জ, ছোট ছোট গ্রহাণুপুঞ্জ আছে। পরীক্ষায় কোশ্চেন দিবে এই অ্যাস্ট্রয়েড বেল্টটা কোন দুটো গ্রহের মাঝে দেখা যায়। মঙ্গল এবং জুপিটার, মঙ্গল এবং বৃহস্পতির মাঝে দেখা যায়। এবং এই অ্যাস্ট্রয়েড বেল্টটাই আমাদের উল্কাপাত কারণ, উল্কাপাতের কারণ। আমরা যখন উল্কা পড়ব দেখতে পাবে এই অ্যাস্ট্রয়েড বেল্টটার জন্যই পৃথিবীতে উল্কা এসে পড়ে। হ্যাঁ হ্যাঁ, এখানেই আছে, এখান থেকেই আসে উল্কাগুলো। ঠিক আছে, এটা আমাদের পরের পার্ট, যখন উল্কা পড়বো দেখতে পাবে স্যার এই মার্সের টানে উল্কাগুলো কীভাবে পৃথিবীর দিকে ধেয়ে আসে, পড়বো এগুলো। এটা অ্যাস্ট্রয়েড পার্ট। আর একটা বেল্ট আছে, আর একটা বেল্ট আছে স্যার নেপচুনের ঠিক পরে, নেপচুনের ঠিক পরে, এটার নাম কুইপার বেল্ট। এখানে আর একটা বেল্ট আছে, এখানে আর একটা বেল্ট আছে, এর নাম হচ্ছে কুইপার বেল্ট, কুইপার্স বেল্ট। এই কুইপার বেল্টের মধ্যেই অবস্থান ছিল প্লুটোর। এই কুইপার বেল্টের মধ্যে এখানে একটা গ্রহ ছিল স্যার, এখানে একটা গ্রহ ছিল প্লুটো, এখানে গ্রহ ছিল প্লুটো। কুইপার, KUIPER, কুইপার অ্যাপোস্ট্রফি এস, কুইপার্স বেল্ট। ঠিক আছে, এখানেই অবস্থান ছিল প্লুটোর। প্লুটো কত সালে আবিষ্কার হয় জানা আছে কারো? প্লুটো কত সালে আবিষ্কার হয়েছে? 1930, লিখে রাখবে। প্লুটো আবিষ্কার হয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি 1930, 1930 সালে প্লুটো আবিষ্কার হয়। কে আবিষ্কার করে? থমবাক বলে একজন ভৌগোলিক, যিনি আবিষ্কার করেন, থমবাক। 1930 সাল, 1930, পরীক্ষায় কোশ্চেন দিয়েছে কিন্তু 1930 সাল, অপশন আছে একদম কাছাকাছি, 1929, 30, 31 এভাবে অপশন আছে। 1930 সালে প্লুটো আবিষ্কার হয়, 1930 সালে প্লুটো আবিষ্কার হয়। কে আবিষ্কার করেন? থমবেক আবিষ্কার করেন। আর কবে এটাকে বাতিল করে দেওয়া হয়েছে? 2006 সালে, লিখে রাখবে। 2006 সালে, 2006 সালে, 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, আগের দিন করানো হয়েছিল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সম্পর্কে আগের দিন লেখানো হয়েছিল। এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন 2006 সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেয়। কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ফিল আপ করে না। কী কী ক্রাইটেরিয়া ফিল আপ করে না আমি যখন এখন লিখাবো তখনই বলে দিচ্ছি কী কী ফিল আপ করে না। ঠিক আছে, তাহলে আবিষ্কার কততে হয়েছে? 1930 সালে হয়েছে। বাতিল কবে দেওয়া হয়েছে? 2006 সালে বাতিল দেওয়া হয়েছে। তো স্যার এই যে গ্রহের সিকোয়েন্সটা লিখে দিলাম, তোমাকে কোশ্চেন কিন্তু একদম, যেহেতু আগে যেমন পাতি পাতি কোশ্চেন এসছে আগের বছর, তোমাকে নর্মালি জিজ্ঞাসা করতে পারে যে পরপর সিকোয়েন্স অনুযায়ী সাজাও। 8টা দিল না, 2-3টা দিয়ে দিল। পরপর সিকোয়েন্স অনুযায়ী সাজাও। সূর্যের সবথেকে কাছের গ্রহের নাম কি? সূর্যের সবথেকে দূরের গ্রহের নাম কি? এরকমভাবে কোশ্চেন দিতে পারে। আচ্ছা দেখো, বলছে এই যে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, এই যে 4টা গ্রহ, মানে ঠিক এই অ্যাস্ট্রয়েড বেল্টের আগের যে 4টা গ্রহ, এই 4টা গ্রহকে একসাথে বলা হয়, এই 4টা গ্রহকে একসাথে বলা হয় ইনার প্ল্যানেট। ইনার প্ল্যানেট, ইনার মানে ভেতরে, ইনার প্ল্যানেট। এই 4টাকে একসাথে বলা হয় ইনার প্ল্যানেট, ইনার প্ল্যানেট, ইনার প্ল্যানেট। এরই নাম হচ্ছে টেরিস্টোরিয়াল প্ল্যানেট, পার্থিব্য গ্রহ। টেরিস্টোরিয়াল প্ল্যানেট বাংলা হচ্ছে পার্থিব্য গ্রহ, টেরিস্টোরিয়াল প্ল্যানেট, টেরিস্টোরিয়াল প্ল্যানেট, পার্থিব্য গ্রহ, পার্থিব্য গ্রহ, পার্থিব্য গ্রহ, টেরিস্টোরিয়াল প্ল্যানেট। তাহলে এই যে মার্স থেকে শুরু করে ভেতরের দিকে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টা গ্রহকে টেরিস্টোরিয়াল প্ল্যানেট, পার্থিব্য গ্রহ বা ইনার প্ল্যানেট বলা হয়। এবার স্যার গল্প, টেরিস্টোরিয়াল প্ল্যানেট বা পার্থিব্য গ্রহ বলা হয় কেন, কী কারণে বলা হয় এদেরকে পার্থিব্য গ্রহ? বলছে এই যে 4টা গ্রহ দেখতে পাচ্ছ, এই যে 4টা গ্রহ দেখতে পাচ্ছ, বলা হয় এইগুলো রক দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি। আর এই সাইডে যারা রয়েছে তারা গ্যাস দিয়ে তৈরি, এদের মধ্যে গ্যাসের ফর্মেশন আছে। এই দিকে যেগুলো আছে এরা মেনলি পাথর। এবার স্যার এমন না যে এদের মধ্যে গ্যাস নেই, আছে, কিন্তু মেনলি এখানে পাথরের রক সিস্টেমের এক্সিস্টেন্স দেখা যায়, যার জন্য নাম দেওয়া হচ্ছে টেরিস্টোরিয়াল, পার্থিব্য। ঠিক আছে,
আচ্ছা, যেহেতু যেহেতু এইগুলো যেহেতু এইগুলো পাথর দিয়ে তৈরি, বলা হয় যে এই চারটাতেও যদি মানে সায়েন্টিফিক্যালি তোমার থিওরিটিক্যালি কখনো কিন্তু এখানে বুধে কখনো প্রাণের অস্তিত্ব পাওয়া সম্ভব নয়। টেম্পারেচার এত বুধের দিন এবং রাত্রের পার্থক্য এতটাই বেশি, তুমি যদি দিনের বেলা কেউ বুধে যায়, ও প্রায় 1,00,000 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার, লক্ষ না মোটামুটি 15,000-এর আশেপাশে টেম্পারেচার। তো দিনের বেলা যদি বুধে যায় ও একদম ঝলসে যাবে, ঝলসে মানে কি কিছু থাকবে না। আর রাত্রের বেলা ততটাই আবার নেগেটিভ, মাইনাসে। তাহলে বুধের দিন আর রাত্রের টেম্পারেচার অনেক বেশি। যখন বুধ সম্পর্কে লিখাবো ডিটেলসগুলো লিখিয়ে দেবো, প্রচুর বেশি। আবার শুক্রে প্রচণ্ড টেম্পারেচার, বুধের থেকেও কিন্তু শুক্র বেশি হিট, সব থেকে বেশি উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র, ঠিক আছে। বুধের থেকে শুক্রের টেম্পারেচার অনেকটা বেশি। কেন বেশি, তার কারণ আছে। তো স্যার শুক্রের তাহলে এখানেও প্রাণীর অস্তিত্ব সম্ভব নয়, কিন্তু থিওরিটিক্যালি বলা হয় যে যেহেতু রক সিস্টেম পাওয়া যাচ্ছে, যদি ভবিষ্যতে কোনো দিন সম্ভব হয়, হতে পারে টেম্পারেচার হারাতে হয়তো এগুলো ঠান্ডা হলো, তখনও হলেও হতে পারে, কিন্তু এই সাইডে কোনো দিনই সম্ভব নয় প্রাণের অস্তিত্ব, এই গ্রহগুলোতে কোনো দিনই সম্ভব নয়, ঠিক আছে। এই জন্য এই যে চারটা গ্রহের এটা আর একটা নাম আছে, গোল্ডেন লক বলা হয় এগুলো, ঠিক আছে। গোল্ডেন লক বলা হয় এই কারণে বলা হয় কারণ এখানে প্রাণের অস্তিত্ব হলেও হতে পারে, তার মধ্যে তো একটা পৃথিবীতে আছেই, হচ্ছে গোল্ডেন লক। লিখে রাখো স্যার, গোল্ডেন লক বলা, লিখে রাখো। এলওসি কে হবে না, এলওসি হয়েছে, হয়েছে। আচ্ছা, তাহলে এই গেল স্যার, এই গেল আমার গ্রহদের অবস্থান। গ্রহ স্যার এখনও কিছু পড়িনি, জাস্ট আমি একটু শুধু অবস্থান দেখালাম, ঠিক আছে। প্রত্যেকটা গ্রহ আমরা আলাদা আলাদাভাবে ডিটেলসে একটা একটা করে লিখবো, যে কোন গ্রহের কী উপগ্রহ আছে, তার কি ঘটনা, এগুলো প্রত্যেকটা আমরা ডিটেলসে পড়বো। এখানে স্যার ছোট দু একটা জিনিস শুধু নিচে লিখে দিচ্ছি। দেখ, বলছে কোন গ্রহ সূর্যের চারদিকে ঘুরতে একবার প্রদক্ষিণ করতে কার কতটা টাইম লাগে, সেই টাইম পিরিয়ডটা পরপর এখানে লিখে রাখি, ঠিক আছে। বলো তো বুধ সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করে কতদিনে? সূর্যের চারদিকে বুধ কতদিনে ঘুরে? জানা উচিত 88 দিন, 88 ডেজ। তাহলে সূর্যের কতদিন লাগে স্যার? 88 ডেজ লাগে সূর্যের চারদিকে, বুধের সূর্যের চারদিকে ঘুরতে, পরিক্রমণ করতে। মানে সূর্যের 88 দিন পর পর হ্যাপি বার্থডে আসে, একবার হয়ে গেলে আবার 88 দিন পর বার্থডে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, শুক্রের কতদিন লাগে জানা আছে? শুক্রের স্যার কতদিন লাগে অ্যাপ্রক্স? হ্যাঁ বলো। গোল্ডেন লক। শুক্রের কতদিন লাগে জানা আছে? এই যে উপরে তো কেন স্যার মোটামুটি একটা রাফ আইডিয়া দেওয়া হয় 245 ডেজের আশেপাশে লাগে। পৃথিবী স্যার এটা তো কমসে কম জানি স্যার, পৃথিবীর কতদিন লাগে? 365 দিন। হ্যাঁ 365 দিন, 365 দিন। মঙ্গলের আবার জানি না স্যার, একটাই জানতাম স্যার, নিজের বাড়িতে পড়ে গেছিল ওই জন্য মনে করেনি। হ্যাঁ এবার মনে করবে স্যার। মঙ্গলের কতদিন লাগে স্যার? 687 দিন, 687 দিন, 687 ডেজ লাগে মঙ্গলের। নিচে লিখে দিই 687 ডেজ লাগে মঙ্গলে। হয়ে গেল স্যার। জুপিটারের কত লাগে? জুপিটারের লাগে প্রায় 11.9 বছর। বৃহস্পতির লাগে 11.9 বছর, 11.9 বছর লাগে, 11.9 বছর লাগে। বছরের আশেপাশে লাগে জুপিটারে, ঠিক আছে। শনি বলা হয় প্রায় 22.5 বছরের আশেপাশে, 22.5 বছরের আশেপাশে স্যার। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ডাটা আছে, এবার এক্স্যাক্ট ডাটা তো নয়, 22.5 কোথাও হয়তো 22.6, ঠিক আছে। একটা রাফ আইডিয়া স্যার, মোটামুটি প্রায় এইরকম 22.5 ইয়ার্সের আশেপাশে লাগে। বৃহস্পতি এই শনি হয়ে গেল। ইউরেনাসের লাগে 64 বছর, 64 ইয়ার্স।
ইউরেনাসের লাগে 64 ইয়ার্স, 64 বছর। ইউরেনাসের লাগে 64 বছর, ঠিক আছে। আর নেপচুনের লাগে 165 ইয়ার্স। হ্যাঁ, ইয়ার্স। এই মোটামুটি স্যার আমাদের স্যার পরীক্ষার জন্য এইগুলো খুব একটা দরকার না হলেও আমার এই কটা কিন্তু দরকার, ঠিক আছে। ইনার প্ল্যানেটের সালগুলো, দিনগুলো মনে রাখবে, ইনার প্ল্যানেটের দিনগুলো মনে রাখবে। যদি স্যার তোমার এইগুলো নাও লাগে, বেশি মাথার মধ্যে চাপ নিয়ে লাভ নাই, চাপ নেওয়ার অনেক জিনিস আছে, বলে দিলাম। দরকার না লাগলে কোনো দরকার নেই মনে রাখার, তোমাকে দিবে না কখনো যে স্যাটার্নের বের করো বা তোমার হচ্ছে ইউরেনাস নেপচুনের বের করো, ঠিক আছে। আমাকে এই কটা মনে রাখতে হবে, ইনার প্ল্যানেট কে কতদিনে ঘোরে, ঠিক আছে। সব থেকে তাহলে তাড়াতাড়ি কে ঘুরে? বুধ ঘুরে। সব থেকে লাস্টে কে ঘুরে? নেপচুন। সব থেকে বেশি দিন নেপচুনের লাগে, ঠিক আছে। ভাবছো তাই 150 বছর পর ও একবার কেক কাটলো, 150 বছর পর আবার কেক কাটতে পারবে? আমরা তো 365 দিন পর পর কেটে নিই, 150 বছর পর কাটবে কেক প্রায়, ঠিক আছে। আমাদের 2-3টা প্রজন্ম পার হয়ে যাবে। এখন তো এমনি 40-45-এর বেশি কেউ পাচ্ছে না আমরা, এই হার্ট অ্যাটাক, এই অমুক ধুমুক, তো 2-3টা প্রজন্ম লেগে যাবে। তো এই গেল ছোট্ট কিছু কথা। আচ্ছা বলো তো, গ্রহরা কোন দিক থেকে কোন দিকে ঘুরে জানা আছে? পূর্ব থেকে পশ্চিমে ঘুরে। পশ্চিম থেকে পূর্বে ঘুরে, একদম ভালো কথা, ঠিকই বলেছো। ওয়েস্ট টু ইস্ট, পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে শোনো স্যার, এই যে বুধ বলো, পৃথিবী বলো, মঙ্গল বলো, বৃহস্পতি বলো, এরা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। এদের নর্মাল ঘোরার দিক হচ্ছে ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট টু ইস্ট। কিন্তু কিন্তু দুটো গ্রহ আছে যারা এই দিকে ঘোরে না, দুটা গ্রহ আছে যারা উল্টা মনে ঘোরে। কে স্যার? এক হচ্ছে শুক্র, এক হচ্ছে শুক্র। এই শুক্র গ্রহটা ইস্ট থেকে ওয়েস্টে ঘোরে, ইস্ট থেকে ওয়েস্টে ঘোরে, পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। আর একটা আছে ইউরেনাস, ইস্ট থেকে ওয়েস্টে ঘোরে, ইস্ট থেকে ওয়েস্টে ঘোরে। তাহলে দুটো গ্রহ আছে স্যার, দুটো গ্রহ উল্টা দিকে ঘোরে। নর্মালি সবাই ওয়েস্ট টু ইস্টে ঘোরে, কিন্তু দুটা গ্রহ আছে ইস্ট থেকে ওয়েস্টে ঘোরে, দুটা গ্রহ উল্টা দিকে ঘোরে। কীভাবে মনে রাখবে স্যার? দেখো, প্রথম থেকে 2 নাম্বার আর লাস্ট থেকে 2 নাম্বার, দুটোই 2 নাম্বারই লোক, ঠিক আছে। 2 নাম্বারই কাজ করে উল্টা দিকে। কে 2 নাম্বারই? প্রথম থেকে 2 নাম্বারে যে আছে 2 নাম্বারই, শেষ থেকে যে 2 নাম্বারে আছে সেও 2 নাম্বারই, বাদ বাকি সবাই ঠিকঠাক আছে, ঠিক আছে। এরা দুইজনই উল্টা দিকে ঘোরে, বোঝা গেল? না, তুমি জানলেও ভুল জানো না, বৃহস্পতি ঠিকই ঘুরে। বৃহস্পতি ঘোরার সাথে সাথে ইস্ট থেকে ওয়েস্ট থেকে ইস্টে ঘোরার সাথে সাথে ওর মুভমেন্টটা ওপর নিচে দেখা যায়, কিন্তু উল্টা দিকে ঘোরে না বৃহস্পতি, বৃহস্পতি সোজা দিকেই ঘোরে। বোঝা গেল স্যার? সমস্যা নেই, কে কোন দিকে ঘোরে না ঘোরে এগুলো নিয়ে আর সমস্যা নেই। শুক্র আর ইউরেনাস, শুক্র আর ইউরেনাস প্রথম থেকে 2 নাম্বার, লাস্ট থেকে 2 নাম্বার, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসি, এবার নেক্সট আসি স্যার, এই যে 2006 সালে প্লুটোকে বাদ দেওয়া হলো, এখানে গ্রহের কিছু ডেফিনেশন ঠিক করা হলো। তো নিঃসন্দেহে কোনো না কোনো মিটিং হয়েছিল, কোনো না কোনো কনফারেন্স হয়েছিল। তো কোন কনফারেন্স হয়েছিল? প্রাগ কনফারেন্স হয়েছিল। প্রাগ কনফারেন্স হয়েছিল 2006 সালে, প্রাগ সম্মেলন, প্রাগ সম্মেলন হয়েছিল 2006 সালে। কোথায় হয়েছিল এই সম্মেলনটা? ইউরোপের একটা জায়গা আছে, চেক রিপাবলিক, চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্র বলে একটা জায়গা আছে, সেই চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে এই সম্মেলনটা হয়েছিল। কোথায় হয়েছিল স্যার? মনে রাখবে, চেক রিপাবলিক, চেক প্রজাতন্ত্র, চেক প্রজাতন্ত্র, চেক প্রজাতন্ত্র। এই চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে এই সম্মেলনটা হয়েছিল, যার নাম অনুসারে এর নাম প্রাগ সম্মেলন। চেক রিপাবলিক, চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে হয়েছিল এই সম্মেলনটা, এটার নাম হচ্ছে প্রাগ সম্মেলন। এখানেই AIU, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, আগের দিন বলেছিলাম স্যার, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1919 সালে। ভেরি গুড। এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এখানে গ্রহের ডেফিনেশন হিসাবে বেশ কিছু মাপকাঠি ঠিক করে দিয়েছিল, যে এইগুলো ফিল আপ করলেই সেগুলো গ্রহ হবে। কি সেইগুলোর মধ্যে কি কি আছে? ফার্স্ট বলল আকৃতিতে প্রায় গোলাকার হবে,
তার মানে এমন না যে স্যার বৃত্তের মতো গোল হবে, কাটা কম্পাস নিয়ে আমি গ্রহতে ঘুরবো, একটু এদিক ওদিক হয়ে গেল গ্রহ দিব না, তা না। কিন্তু একটা আকৃতিতে গোলাকার, একটা যেন চারকোনা কিছু ঘুরে বেড়াচ্ছে, ওকে গ্রহ বলা যাবে না। তাহলে আকৃতিতে কি হবে? গোলাকার হবে, রাউন্ড শেপ হবে। আকৃতি কি হবে স্যার? আকৃতিতে গোলাকার হবে, আকৃতিতে গোলাকার হবে। 2006 সাল। কোনটা? ও এটা 1919 সাল, 1919 সাল। আকৃতিতে গোলাকার হবে। আর কি বললো গ্রহের ডেফিনেশনে? আর কি বললো? বলছে এরা কোনো নির্দিষ্ট কক্ষপথে, কোনো নক্ষত্রের চারিদিকে ঘুরবে। কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে, সেকেন্ড লিখে রাখো, কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে কোনো নক্ষত্রের চারিদিকে ঘুরবে, লিখে রাখো। এরা কোনো নির্দিষ্ট কক্ষপথে নক্ষত্রের চারিদিকে ঘুরবে, নির্দিষ্ট কক্ষপথে নক্ষত্রের চারিদিকে ঘুরবে। 2 নাম্বার গেল। থার্ড লিখে রাখো যে এরা অন্য কোনো গ্রহের কক্ষপথকে কখনো ছেদ করবে না। অন্য কোনো গ্রহের কক্ষপথকে এরা কখনো ছেদ করবে না। অন্য কোনো গ্রহের কক্ষপথকে এরা কখনো ছেদ করবে না। এদের নিজস্ব কোনো আলো বা উত্তাপ থাকবে না। এদের নিজস্ব কোনো আলো বা উত্তাপ থাকবে না। এদের নিজস্ব কোনো আলো বা উত্তাপ থাকবে না। আচ্ছা, এবার হচ্ছে তাহলে প্লুটো কি দোষ করলো? বুঝে প্লুটোকে কেন বাদ দেওয়া হলো? এতদিন ধরে তো 1930 থেকে শুরু করে 2006 পর্যন্ত, মানে প্রায় 75 বছর ধরে প্লুটোকে গ্রহ হিসাবে আমরা মান্যতা দিয়ে এসেছি। এরা বলে যে না, প্লুটো সব ক্রাইটেরিয়া ফিল আপ করছে না। প্লুটো হচ্ছে বিভিন্ন গ্রহের কক্ষপথগুলোকে ভেদ করে যাচ্ছে, তো সব ক্রাইটেরিয়া ফ্লো করছে না, প্লুটোকে এর মধ্যে আর রাখা যাবে না। প্লুটোকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো। কত সালে সরিয়ে দিল? 2006 সালে প্রাক সম্মেলনের মধ্যে দিয়ে সরিয়ে দেওয়া হলো প্লুটোকে। বলা হলো আমাদের এখন থেকে 8টা গ্রহ। ঠিক আছে, বোঝা গেল স্যার? বোঝা গেল। আচ্ছা, এবার চলে আসি স্যার, এই মোটামুটি আমাদের একটা ওভারভিউ পেয়ে গেলাম, সোলার সিস্টেমে কি আছে না আছে ওভারভিউ পেয়ে গেলাম। এবার পড়বো কি? এবার আমরা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সান থেকে শুরু করে সান পড়বো, প্রত্যেকটা গ্রহের উৎপত্তি পড়বো, মানে প্রত্যেকটা গ্রহের না, একসাথে উৎপত্তি রিলেটেড। যেমন আগের দিন গ্যালাক্সি রিলেটেড, ইউনিভার্স রিলেটেড হাইপোথিসিসগুলো পড়েছিলাম। এবার গ্রহ রিলেটেড 5টা হাইপোথিসিস আছে, কান্টের থিওরি, চেম্বারলিনের থিওরি, জিন্সের থিওরি, লিলিটনের থিওরি, এই থিওরিগুলো পড়বো। সান সম্পর্কে পড়বো, প্রত্যেকটা গ্রহকে ইন্ডিভিজুয়ালি পড়বো, অ্যাস্ট্রয়েডগুলো পড়বো, কীভাবে উল্কা হয় সেইগুলো পড়বো। ঠিক আছে, ছোটো ছোটো জিনিসগুলো পড়তে যাবো। তো যেটা বললাম স্যার, সেই ছবিটা একটু ছোট্ট করে দেখ। এই যে দেখতে পাচ্ছ স্যার বেলটা, এটা হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট, এটা হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট। সূর্য আছে, সূর্যে স্যার বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, অ্যাস্ট্রয়েড বেল্ট আছে মিডিলে, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। কোথাও কিন্তু প্লুটোর কোনো এক্সিস্টেন্স নাই। ঠিক আছে, বোঝা গেল? প্রত্যেকটার কিন্তু কালারও ইম্পর্টেন্ট, কোনটা কি কালার পরীক্ষায় দেয় সব লিখবো, যখন ডিটেলস পড়বো তখন লিখবো কোনটার কি কালার, বুধের কি কালার, শনির কি কালার। স্যার শনি পূজা হয় দেখে ভাবি আমরা নীলি কালার মনে হয় শনি। ঠিক আছে, হ্যাঁ, যদিও নীলের কাছাকাছি। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা একটু সূর্য সম্পর্কে পড়ি। সূর্য থেকে শুরু করি, যেহেতু সূর্য এখানকার মেন কেন্দ্র, সূর্য থেকে শুরু করি। সূর্য থেকে পড়ি। দেখো, সূর্য থেকে যখন পড়তে যাচ্ছি ভালো করে শুনবে। সূর্য থেকে ধরুন একটা কেক নিয়েছি, কেক। ঠিক আছে, এবার কেককে আমি 2 রকমভাবে ব্যাখ্যা করতে পারি। এক হচ্ছে আমি কেকের একটা অংশ কেটে দিলাম, এখান থেকে ধরুন এটা সূর্য, আমি যদি এটা 3D পিকচার হতো, আমি এখান থেকে একটা অংশ কেটে দিলাম কেকে, তাহলে এরকমভাবে একটা অংশ কেকের বেরিয়ে যাবে না? এরকমভাবে লেয়ার বেরিয়ে যাবে তো কেকের। এখান থেকে ধরুন কেটে বের করে নিয়েছি, এখান থেকে কেটে বের করে নিয়েছি, লেয়ারটাকে কেটে বের করে নিয়েছি, তাহলে এরকমভাবে লেয়ারটা দেখা যাবে ভিতরে। ঠিক আছে, আর একটা দেখতে পাবো বাইরে থেকে ওপরের অংশ, দুটো জিনিস দেখতে পাবো।
তাহলে এখানে আমাকে তাহলে দুটোভাবে জিনিসটাকে পড়তে হবে যে সূর্যের ইনার পার্ট কী কী, সূর্যের ভিতরে কোন কোন লেয়ার আছে, আর সূর্য বাইরে কী কী লেয়ার আছে, সূর্যের ভিতরে কী কী লেয়ার আছে, বাইরের কী কী লেয়ার রয়েছে। তো আগে ভিতরের লেয়ারটা পড়ি, তারপরে বাইরের লেয়ারটা পড়ছি, ঠিক আছে। বলছে এটা যদি এটা ভিতরের লেয়ারের কথা বলছে, সূর্যের ভেতরের অংশ। এবার যেহেতু 2Dতে আমাকে দেখাতে হবে, কিছু করার নেই। তো একদম যেটা ভেতরে সূর্যের একদম যেটা ভেতরে রয়েছে, কোরে রয়েছে, যদি আমি এটাকে এভাবে দেখাতাম, এইভাবে এই অংশটা যদি কেটে বের করেছি, তাহলে একদম ভেতরের পার্টটা, এই পার্টটার কথা বলছি। একদম যে ভেতরের লেয়ারটা আছে সূর্যের, এটার নাম হচ্ছে কোর অঞ্চল, CORE, কোর। এটার নাম হচ্ছে কোর অঞ্চল, কোর। এখানেই টেম্পারেচার ম্যাক্সিমাম প্রায় 15 লাখ ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কোর অঞ্চলের টেম্পারেচার। 15 লাখ ডিগ্রি সেন্টিগ্রেড, 15 লাখ ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এর টেম্পারেচার। মাত্র 40 ডিগ্রি সেন্টিগ্রেড পড়ছে, তাতে আমরা বলি গরম, এত গরমে ঠাপতে পারছি না, বুঝতে 100তে জল ফুটছে, 15 লাখে সূর্য এখানে জ্বলছে। কেন জ্বলছে, কেন জ্বলছে স্যার? এই কোর অঞ্চলে, এই অঞ্চলটাতেই দেখা যায় নিউক্লিয়ার ফিউশন, এখানেই হয় নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া, এখানেই হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হচ্ছে, এই অঞ্চলেই হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হচ্ছে এখানেই। তাহলে এই কোর অঞ্চলের সেকেন্ড কি, এই কোর অঞ্চলেই নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় ফিউশন, সংযোজন প্রক্রিয়া হচ্ছে। এই কোর অঞ্চলে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় ফিউশন প্রক্রিয়াটা হচ্ছে, এই জন্য এর টেম্পারেচারটা এত বেশি। এখানেই সেলসিয়াস, সেলসিয়াস, সেন্টিগ্রেড, এখানেই হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোর জোন। এই কোর জোনের বাইরে যে লেয়ারটা, এবার কোর জোন আমি ভিতর থেকে এবার একটু বাইরে আসি, ওর বাইরের যে লেয়ারটা, কোর জোনের ঠিক বাইরে যে লেয়ারটা, তার নাম হচ্ছে রেডিয়েটিভ জোন, বিকিরণ অঞ্চল, বিকিরণ অঞ্চল, রেডিয়েটিভ জোন। তাহলে এর বাইরের যে লেয়ারটা, এর এই যে আমি এটাই নাম দিলাম, এই লেয়ারটা, এটার নাম হচ্ছে রেডিয়েটিভ জোন, রেডিয়েটিভ জোন, বিকিরণ অঞ্চল। বিকিরণ অঞ্চল, রেডিয়েটিভ জোন, ঠিক আছে স্যার। কী হয় এবার এখানে বোঝো, এই অঞ্চলে কি হয়। বলছে এই ভিতরে তো নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, এখানে তো হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হচ্ছে, প্রচণ্ড তাপ তৈরি হচ্ছে। বলছে এই তাপটা, এই যে ভিতরে ক্রিয়াটা হচ্ছে, তার বহিঃপ্রকাশ তো বাইরে দেখা যাবে। বলছে এই তাপটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে এর মধ্যে কণা 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 স্যার এখানে চলে আসে। এখানে স্যার মেন তাপটা এখানে হচ্ছে কোরে, এখান থেকে সেটা বেরিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে এই অঞ্চলে থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে থাকে। তাহলে এখানে স্যার রেডিয়েটিভ অঞ্চলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখা যায়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখা যায় স্যার এই অঞ্চলে। ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে থাকে এরা এই অঞ্চলে। ইলেকট্রোম্যাগনেটিক, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসাবে থাকে এই অঞ্চলে। আচ্ছা স্যার, পদার্থের কয়টা অবস্থা জানো? 3টা, 4টা, 5টা, কটা? প্রথম স্যার কঠিন, তরল, গ্যাসীয়, এই 3টা তো আমরা ছোটোবেলা থেকে পড়েছি। আচ্ছা, এটা বাদ দিয়ে আরও 2টা অবস্থা আছে, একটা প্লাজমা অবস্থা আর একটা বোস-আইনস্টাইন অবস্থা। প্লাজমা অবস্থা কখন? যখন প্রচুর তাপ, হিট থাকে কোনো জায়গাতে, তখন ওটা প্লাজমা অবস্থা। আর যখন প্রচণ্ড লো টেম্পারেচার থাকে, হাই প্রেসার, লো টেম্পারেচার, তখন বোস-আইনস্টাইন অবস্থা। তো বলছে প্লাজমা তখনই তৈরি হতে পারে যখন কোনো জিনিসে প্রচণ্ড হিট থাকে। দেখবে প্লাজমা কোনটা, যখন যারা কামারের দোকানে কাজ করে, লোহাকে যখন পেটায়, দেখবে লোহা একটা সময় গলে যায়, গলে তরল হয় না, কিন্তু জেলির মতো হয়ে যায়, টানলে লম্বা হয়ে যাবে, টানলে ছেড়ে যাবে, জেলির মতো অবস্থা। এই যে জেলির মতো অবস্থা, এটা হচ্ছে প্লাজমা অবস্থা, ঠিক আছে? বুঝতে পারলে স্যার? গ্যাসীয়, প্লাজমা, বোস-আইনস্টাইন। বোস, BOS, বোস আমাদের ভারতীয় বিজ্ঞানী, তার নাম অনুসারেই বোস-আইনস্টাইন, ঠিক আছে?
বোঝা গেল স্যার বোস আইনস্টাইন অবস্থা। এবার গল্প হচ্ছে, যদি লিখো স্যার ওখানে এটা লিখে রাখবে যে প্লাজমা অবস্থা একদম হাই টেম্পারেচারে তৈরি হয়, আর বোস আইনস্টাইন অবস্থা একদম লো টেম্পারেচার হাই প্রেসার, লো টেম্পারেচার হাই প্রেসারে বোস আইনস্টাইন অবস্থা তৈরি হয়। ঠিক আছে, লো টেম্পারেচার আর হাই প্রেসার লাগবে, তাহলেই বোস আইনস্টাইন অবস্থা আসবে। যদিও প্র্যাকটিক্যালি সম্ভব নয়, ল্যাবে এই অবস্থাগুলো তৈরি করা হয়। কী যেন বলছিলাম, হ্যাঁ, তাহলে প্লাজমা হচ্ছে, প্লাজমা ঠিক তরলও না কঠিনও না, জেলির মতো একটা অবস্থা, প্রচণ্ড হিটে জেলির মতো অবস্থা। ঠিক আছে, এই যে স্যার শীত, যত শীত আসবে, যত শীত পড়বে, প্লাজমার একদম আমরা প্রকাশ্যে উদাহরণ দেখতে পাবো। কী উদাহরণ বলো তো? যত শীত বাড়বে তত আমরা প্লাজমা অবস্থা দেখতে পাবো। কীভাবে স্যার? সর্দি লাগবে, ওটাটাও প্লাজমার মতো দেখবে, তাই তো, না তরল না গ্যাস না কঠিন, প্লাজমার মতো। তো যাই হোক স্যার, এটা গেল রেডিয়েটিভ জোন। ঠিক আছে, এরপরে আসবে স্যার কনভেক্টিং জোন, এরপরে আসবে কনভেক্টিং জোন, এরপরে আসবে কনভেক্টিং জোন, পরিচলন অঞ্চল, কনভেক্টিং জোন। এরপরে আসবে স্যার, এটা হচ্ছে কনভেক্টিং জোন, কনভেক্টিং জোন। আচ্ছা একটা, আচ্ছা লিখে নাও তারপরে বলছি। কনভেক্টিং জোন, ঠিক আছে, একটা ছোটো জিনিস বলে নিন আর ভুলে যাবো স্যার। একটু আগে যখন আমরা সোলার সিস্টেমটা দেখছিলাম, আমরা মার্স থেকে শুরু করে ভিতরেরগুলোকে ইনার প্ল্যানেট বলেছিলাম, বাইরেরটাকে বলা হয়নি, বাইরেরটা হচ্ছে আউটার প্ল্যানেট, জোভিয়ান প্ল্যানেট বলা হয়, জোভিয়ান, ZOVIEN, জোভিয়ান প্ল্যানেট। এটা যেমন টেরিস্টোরিয়াল প্ল্যানেট বা ইনার প্ল্যানেট, ওটাকে বলা হয় আউটার প্ল্যানেট বা জোভিয়ান প্ল্যানেট, ZOVIEN, জোভিয়ান প্ল্যানেট। ঠিক আছে, ওখানে লিখে রাখবে স্যার, ওটা জোভিয়ান প্ল্যানেট, বাইরেরটা হচ্ছে জোভিয়ান। লিখো, কী হয়েছে? লিখছি, বাইরেরটা হচ্ছে আউটার প্ল্যানেট, আউটার প্ল্যানেট বা জোভিয়ান প্ল্যানেট, জোভিয়ান প্ল্যানেট। ঠিক আছে, সমস্যা নাই? নাই। আচ্ছা এবার এখানে আসি, কনভেক্টিং জোন। স্যার কনভেক্টিং জোনে কী কাজ? বলছে এই যে হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হচ্ছিল, তার মানে স্যার বুঝে গেছি যে প্রচুর হাইড্রোজেন আছে সূর্যের মধ্যে। আগের দিন বলেছিলাম পার্সেন্টেজ, মনে আছে কত? সে একদম গুড, 73% হাইড্রোজেন আছে, আর তোমার হচ্ছে 27% প্রায় হচ্ছে হিলিয়াম আছে, এটা বলেছিলাম আগের দিন, এগুলো লেখা আছে। বলছে এই যে কনভেক্টিং জোন, কনভেক্টিং, দেখো এখানে হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হচ্ছে, কিছু গ্যাস তো পুরো গ্যাসটা তো কনভার্ট হবে না, কিছু গ্যাস ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে কিছু গ্যাস বেরিয়ে, এই হাইড্রোজেন গ্যাস কিছু বেরিয়ে এই কনভেক্টিং জোন একটা সেল তৈরি করেছে, একটা কক্ষ তৈরি করেছে, বিভিন্ন কক্ষ তৈরি করেছে এরকমভাবে, এইভাবে বিভিন্ন কক্ষ তৈরি করেছে, সেল তৈরি করেছে। আমি এইভাবে আঁকছি, তার মানে এরকম না যে এরকম আছে, এটা বোঝানোর জন্য যে স্যার এরকম চারিদিকে কক্ষ তৈরি করেছে, কক্ষ তৈরি করেছে। ঠিক আছে, তো এরকম চারিদিকে হাইড্রোজেন সেলের কক্ষ তৈরি হয়েছে, এরকম হাইড্রোজেনের কক্ষ তৈরি হয়েছে, হাইড্রোজেনের কক্ষ তৈরি হয়েছে, হাইড্রোজেনের কক্ষ তৈরি হয়েছে, এই সেলের কক্ষ তৈরি হয়েছে। ঠিক আছে, এগুলো এক একটা গ্যাসের কক্ষ, পিণ্ড, গ্যাসের পিণ্ড, এই এই পুরো স্তরটা জুড়ে বিভিন্ন গ্যাসের পিণ্ড অবস্থান করে আছে, শুধু হাইড্রোজেনের, হ্যাঁ শুধু হাইড্রোজেন, হাইড্রোজেন সেল বলা হয় এগুলোকে, হাইড্রোজেন কক্ষ বলা হয়। এটা কাজে লাগবে কখন? একটু পরে যখন আমরা পড়ব যে সোলার স্পট কী, সূর্যের কলঙ্ক কী, চাঁদের কলঙ্ক এতদিন পড়ে এসেছি, সূর্যের কলঙ্ক কী, সোলার সাইকেল কী, সোলার ইভেন্ট কী, তখন এই হাইড্রোজেন সেলগুলোর কথা আসবে। তো এখন ধরে রাখো এটা হচ্ছে কনভেক্টিং জোন, এখানে এই সেলগুলো তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এবার এই গেল স্যার তিনটা লেয়ার সূর্যের, এটা তিনটা লেয়ার সূর্যের ভেতরের লেয়ার। তাহলে এটা যদি আমি বলি এটা কোর জোন, এটা স্যার কোর জোন, এটা হয়ে গেল রেডিয়েটিভ জোন, এটা হয়ে গেল রেডিয়েটিভ জোন, আর এটা হয়ে গেল কনভেক্টিং জোন, কনভেক্টিং জোন। ঠিক আছে, এটা সূর্যের ভেতরের অংশ। পরিচলন, কনভেক্টিং মানে পরিচলন অঞ্চল লিখতে পারো, পরিচলন অঞ্চল। ঠিক আছে, বোঝা গেল স্যার। তো
এটা গেল সূর্যের ইনার পার্ট। এবার আমি একটু সূর্যের আউটার পার্টটা দেখব। ধরুন কেক, স্যার কেকের ভিতরের অংশ, এবার স্যার ওপরের সাজানো অংশটা দেখব। ওপরে যেটা লেয়ার বিভিন্ন নাম লেখা থাকে, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, ডেকোরেশন, ঠিক স্পেকটেকেলগুলো লাগানো থাকে, ওই অঞ্চলটা এবার দেখব। এটা মুছে দিলাম। চলো বাইরেরটাতে আসি। তাহলে এখন যেটা আমরা পড়ে এসেছি, এখন পর্যন্ত যেটা পড়লাম, আমি ধরলাম স্যার এই পোর্শনটা যেটা আমি লাস্ট সূর্যের যে বাইরের একদম ইনারের যে বাইরের পার্টটা, সেটা কনভেক্টিং জোন। তাহলে আমার এইখানে লেগে আছে কনভেক্টিং জোন লেগে আছে, এখানে কনভেক্টিং জোন লেগে আছে স্যার, এখানে কনভেক্টিং জোন লেগে আছে। এর ভিতরে ইনার আছে, তারপরে হচ্ছে গিয়ে রেডিয়েটিভ জোন আছে, লাস্টে কনভেক্টিং জোন লেগে আছে। এবার বাইরের পার্টটা, এটা সূর্যের একদম পুরো সূর্য আমরা বুঝে গেলাম যে সূর্য। এবার দেখবো ওর বাইরে, ধরে নাও একটা বাল্ব জ্বলছে, ভালো করে বুঝবে স্যার, একটা বাল্ব জ্বলছে। এবার আমরা বাল্বের ভেতরে কোথায় তোমার হচ্ছে গিয়ে ফিলামেন্ট আছে, কোথায় কি আছে, সেটা তো আমাকে বুঝতে গেলে ওর ভিতরের পার্টটা বুঝতে হবে। কোথায় ফিলামেন্ট আছে, কোথায় নাইট্রোজেন গ্যাস আছে, কোথায় হিলিয়াম গ্যাস, ভিতরের পার্টটা বুঝতে হবে। এবার আমি যেটা চোখে দেখতে পাই সেটা তো বাইরের পার্ট দেখতে পাই, আমরা সূর্যের যেটা দেখতে পাচ্ছি সেটা তো বাইরের পার্ট দেখছি, মানে উপরের লেয়ারটা দেখছি। আমরা বাল্বের কী কী দেখতে পাবো, দেখো এই বাল্বের যদি তাকাও স্যার, এক হচ্ছে এর বাইরের লেয়ার দেখতে পাচ্ছি, আর দ্বিতীয় দেখতে পাচ্ছি ওর পাশে যে ছায়াটা পড়ে আছে, ছাটাটা, সেটা পড়ে আছে। তো এইরকমই সূর্যের এই যে বাইরের যে একদম ফার্স্ট যে লেয়ারটা, একদম যে ফার্স্ট যে লেয়ারটা, আমরা এই লেয়ারটা দেখতে পাই, একদম এই লেয়ারটা আমরা দেখতে পাই। এটার নাম হচ্ছে ফটোস্ফিয়ার। ফটোস্ফিয়ার, এটার নাম হচ্ছে ফটোস্ফিয়ার। ফটোস্ফিয়ার, এটার নাম ফটোস্ফিয়ার। বাংলাতেও ফটোস্ফিয়ারই লিখে রাখবে। ফটো মানে ছবি, মাথায় রাখবে স্যার, এটাই আমরা দেখতে পাই। তাহলে আমরা সূর্যের কোন অঞ্চলটা দেখতে পাই, ফটোস্ফিয়ার দেখতে পাই। আমরা যে সূর্যটা দেখছি, সূর্যের বাইরের লেয়ারটা শুধু দেখছি, ফটোস্ফিয়ার দেখছি, ঠিক আছে, বোঝা গেল। এবার সূর্য যখন জ্বলছে, নিঃসন্দেহে ওর আশেপাশেও ওই আগুনের ছেলকাগুলো, যে ফ্লেমগুলো আগুনের, তার পাশেও তো একটা লেয়ার তৈরি হবে। মেন সূর্য এটা একদম এত ডিগ্রিতে, এত সেন্টিগ্রেডে জ্বলছে, প্রচণ্ড উত্তাপ, তাহলে এর পাশেও তো লেয়ার তৈরি হবে, দূর দিক দিয়ে আলোর একটা লেয়ার তৈরি হবে। তো ফটোস্ফিয়ারের বাইরে যে লেয়ার, এটার সাথে কিন্তু ডিরেক্ট সূর্যের কোনো কানেকশন নেই, সূর্যের মেন অঞ্চলের সাথে কানেকশন নেই, এটা বাইরের লেয়ার, বাইরের একটা ছাটা, একটা ছায়া অংশ। তাহলে স্যার এই যে এর বাইরে যে লেয়ারটা থাকে, এর বাইরে যে লেয়ারটা, এটার নাম ক্রোমোস্ফিয়ার। ক্রোমোস্ফিয়ার, এটা হচ্ছে স্যার ক্রোমোস্ফিয়ার। এই স্যার ক্রোমোস্ফিয়ার, ঠিক আছে। দু একটা স্যার স্পেলিং এদিক ওদিক হবে, ওগুলো ঠিক করে নেবে, আমার তো অপশান দেখাতে হবে। ক্রোমোস্ফিয়ার, তাহলে বাইরের এই যে ফটোস্ফিয়ারের বাইরের যে লেয়ারটা, এই লেয়ারটা, এটার নাম হচ্ছে ক্রোমোস্ফিয়ার, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আরও কিছু দেখবে, আমি যদি নর্মালি বাল্বটার দিকে তাকাও, দেখো বাল্বের পাশ দিয়ে হালকা একটা সাদা স্তরণ পড়ে আছে ওই প্লাইটার উপরে, এটার নাম, যদি আমি এটাকে সূর্যের সাথে কল্পনা করি, এটার নাম হচ্ছে ক্রোমোস্ফিয়ার। কিন্তু এটা যদি আরও বেশি উত্তাপে জ্বলতো, আরও যদি বেশি জ্বলতো, আরও দূর দিয়ে আর একটা বড় দূর দিয়ে লেয়ার দেখতে পেতাম, ঠিক আছে। তো এর বাইরে আর একটা লেয়ার দেখা যায়, লাস্ট লেয়ার, এটা সূর্যের সব থেকে বহির অংশ, এটার নাম করোনা। করোনা স্যার ভাইরাস না, কিন্তু নাম করোনা স্যার। তাহলে এটার আর একটা বহিষ্কৃত লেয়ার হচ্ছে, বাইরের দিকে লেয়ার হচ্ছে বহির্বিভাগ, এটা সূর্যের, এটার নাম হচ্ছে স্যার করোনা। করোনা, বাইরেরটার নাম হচ্ছে করোনা, বোঝা গেল। তাহলে সূর্যের সব থেকে বাইরের অংশের নাম হচ্ছে করোনা, ঠিক আছে। এই করোনাকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু তুমি যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা ফটোস্ফিয়ার দেখতে পাচ্ছি। করোনা আর ঠিক করোনার পরের লেয়ারটার নাম হচ্ছে গিয়ে ক্রোমোস্ফিয়ার। এটা আমরা কখন দেখতে পাই, সূর্যগ্রহণের সময় দেখতে পাই। সূর্যগ্রহণের সময় আমরা কি একটা শুধু রিং দেখতে পাই, তো রিং, ওইটা হচ্ছে রিংটা, দেখবে রিং আর পাশে হালকা ছাটা দেখা যায়, সেটা হচ্ছে করোনার রিংয়ের, যেটা ওটা ক্রোমোস্ফিয়ারের রিং, আর বাইরের যে ছাটাটা, এটা হচ্ছে করোনার ছাটা, বোঝা গেল, ঠিক আছে।
দাঁড়াও দেখায়, দাঁড়াও দেখতে পাবে। এই দেখ, এই যে স্যার আমরা যখন, এটা তো কালো, এটা তো আমরা দেখতে পাবো না গ্রহণের সময়, আমরা এই এক হচ্ছে এই রিংটা দেখতে পাবো, এই রিংটা দেখতে পাবো, এটা স্যার ক্রোমোস্ফিয়ারের রিংটা, আর বাইরে এরকম একটা আলোর ছটা দেখতে পাবো স্যার, এটা হচ্ছে গিয়ে করোনার ছটা। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? এটা আমরা একদম সোলার ইক্লিপস যখন হয়, সূর্যগ্রহণ যখন হয়, তখনই আমরা এটা দেখতে পাই। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন দেয় সূর্যগ্রহণে আমরা কোন অংশ দেখতে পাই স্যার? করোনা দেখতে পাই, আর হচ্ছে গিয়ে ক্রোমোস্ফিয়ার দেখতে পাই। জল আছে না? জল নাই? এই দেখো তো সজল, জল আছে? আচ্ছা, পরে ফোন করছি। হয়ে গেল? ক্লিয়ার স্যার? ঠিক আছে, ঠিক। চলে আসি আমাদের কাজে। দেখো এবার দেখো স্যার, এটা সূর্যের এই অংশটা কেটে দেখানো হয়েছে। ঠিক আছে, একদম ভেতরের পার্টটা কোর অঞ্চল, তার বাইরে দেখতে পাচ্ছ স্যার, এই যে বাইরের যে লেয়ারটা দেখতে পাচ্ছ স্যার, রেডিয়েটিভ জোন। দেখো রেডিয়েটিভ জোন, তার একদম বাইরেরটা হচ্ছে কনভেক্টিং জোন, কনভেকশন জোন। এই যে স্যার এখানে এইভাবে দেখানো হয়েছে, দেখো যেভাবে ছোটো ছোটো করে দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে হাইড্রোজেন সেল। এই যে এগুলো হচ্ছে হাইড্রোজেন সেল। ঠিক আছে, এটা সূর্যের এনার পার্ট, ভিতরের পার্ট। আর দেখো ওপরের একদম যে বাইরের যে লেয়ারটা, দেখো লেখা আছে ফটোস্ফিয়ার। ঠিক আছে, এর বাইরে তৈরি হচ্ছে ক্রোমোস্ফিয়ার, আর একদম এই যে এর বাইরে তৈরি হচ্ছে ক্রোমোস্ফিয়ার। এই যে অংশগুলো দেখতে পাচ্ছ ক্রোমোস্ফিয়ার বাইরের, আর একদম দূরের যে ছটাগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে করোনা।